শুরু হয়েছে। হ্যালো হ্যালো। আজকে সারফেস টেনশনের সেকেন্ড ক্লাসে আমরা সারফেস টেনশনের আরও বিশাল বিষয়বস্তুগুলো নিয়ে দেখার চেষ্টা করব। সারফেস টেনশনের বিশাল বিষয়বস্তুগুলো দেখবো, ঠিক আছে, কিন্তু গতদিনের ক্লাসে কি বুঝছি কি বুঝি না সেগুলো অবশ্যই জানাইতে হবে আমাকে। তো সারফেস টেনশনের কি কি বলছিলাম, সার্ভিস টেনশনের ধর্ম, সার্ভিস টেনশন কেন হয়, কিভাবে হয়, ওগুলো বলছিলাম। যদি একটু রিভিউ করে দিই, পোলাফাইন তো ভুলে যায় আজকাল, তো একটু যদি রিভিউ করে দিলে হচ্ছে কি সার্ভিস টেনশনের মানেটা কি। সার্ভিস টেনশনের মানে হচ্ছে যে পানির তরল পদার্থের অণুগুলো পরস্পর কাছাকাছি আসতে যাওয়ার প্রবণতা। বুঝলাম, কিন্তু কাছাকাছি কেন আসতে চাই এটা যদি হালকা একটু রিভিউ করে দিই। কাছাকাছি আসতে চাই তো তরল পদার্থগুলো যত ছড়াই ছিটাই থাকতেছে, তরল পদার্থের সারফেস, এটা মূলত তরল পদার্থের উপরিতলের অংশ নিয়ে কথাবার্তা। উপরে, পানির উপরে অনেক সময় দেখবো একটা মাছি এসে পানির উপর বসে দাঁড়ায় গেছে, ডুবে নাই। কেন হয়? একটা শুয়ে এভাবে যদি ভিজাই না, উপরের থেকে যদি ছেড়ে দিই, ওটা পানির উপরে ভেসে থাকে কেন? এগুলোর ব্যাখ্যা কিন্তু প্লবতা দিয়ে দেওয়া সম্ভব না। এগুলোর জন্য সার্ভিস টেনশন একটা আলাদা জিনিসপত্র আছে। তো আমরা সার্ভিস টেনশন মানে কি বলছিলাম, এক প্রকার ধর্ম। কিসের ধর্ম? তরল পদার্থগুলো কাছাকাছি থাকতে যাচ্ছে, তরল পদার্থগুলো কাছাকাছি থাকতে যাওয়ার ধর্ম। এখন কেন কাছাকাছি থাকতে, মনে করো এই তরল পদার্থগুলো এখানে ছড়াই ছিটাই আছে, তরল পদার্থগুলো এইভাবে ছড়াই ছিটাই আছে, তাহলে কি হচ্ছে এখানে? কাছাকাছি আসতে চাচ্ছে কেন? কারণ এটার মধ্যে এনার্জির পরিমাণ বেশি। এনার্জি বেশি বলছিলাম এগুলো কতদিন। কাছাকাছি থাকতে এনার্জির পরিমাণ বেশি, সব ঠিক আছে। এনার্জির পরিমাণ কেমনে বেশি ভাই, আপনি কেমনে বুঝলেন? কতদিন বলছিলেন, আমি বুঝিনি। আচ্ছা, কতদিন যদি বোঝো নাই তাহলে এই ক্লাসটাই আরেকটু ক্লিয়ার ভাবে বলি। তরল পদার্থের এনার্জি বেশি। কেন এনার্জি বেশি? এটা হচ্ছে কারণ এখানে পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি বেশি থাকে। বিভব শক্তি বেশি থাকে। এখন ভাইয়া আপনি তো এখন মাথার উপর দিয়ে যাইতেছে কথাবার্তা বলতেছেন, বিভব শক্তি কেমনে বেশি থাকে? বিভব শক্তি ভাইয়া বলছে মানে বিভব শক্তি বেশি থাকতে, তার মানে কি আমরা মেনে নেব বিভব শক্তি বেশি থাকে? না, আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। বিভব শক্তি বেশি থাকে কেমনে সেটার প্রমাণও কিন্তু দিতে পারি। বিভব শক্তি মানে কি? বিভব শক্তি কোথায় কোথায় দেখলাম আমরা? সচরাচর বাচ্চা কাল থেকে যেগুলো দেখতেছি, গ্রাউন্ডের থেকে যখন এইভাবে তুলতাম, তারপর ছেড়ে দিতাম, টুস করে পড়তো, এটাকে আমরা বিভব শক্তি চিন্তা করতাম। এভাবে যে নিচের দিকে আসতেছে স্থিতিশক্তি বলতাম তাকে। তো এখানে বিভব শক্তির কথা করতে আসবো। বিভব শক্তির কিন্তু আরো একটা উদাহরণ দেখছিলাম। একটা স্প্রিংকে যখন এভাবে স্প্রিং স্বাভাবিক আছে, তার মধ্যে কোনো শক্তি নেই, সে শান্তিতে আছে। আমরা যাই কি করি, এটাকে টেনে ছেড়ে দিই, করে টেনে বড় করে দিই। এবার সাইজ লম্বা করে দিলাম, লম্বা করে যে সাইজ করে দিচ্ছি, এবার লম্বা করে ফেললাম। লম্বা করে ফেললে কি হচ্ছে? তার মধ্যে বিভব শক্তি হচ্ছে। কারণ কোনো একটা জিনিসের অবস্থানের পরিবর্তন হলে তার মধ্যে একটা স্থিতিশক্তি জন্ম হয়, তার আগের অবস্থানে ফিরে আসার একটা প্রবণতা শুরু হয়। স্ট্রেচড, এক্সপান্ড করে দিলাম, স্ট্রেচড করে দিলাম, তারা আগের অবস্থায় আসার একটা প্রবণতা দেখা যায়। ওই আগের অবস্থানে আসার জন্য যে প্রবণতা, তার মধ্যে যে শক্তিটা কাজ করে, ওইটাকে বিভব শক্তি বলি। তো কোশ্চেন আসতে হলে তো ভাইয়া এখানে কেন বলতেছেন এগুলো? হ্যাঁ, এখানেই দেখতেছো তুমি তুমি এই তরল পদার্থটার স্ট্রেচড অবস্থাটা দেখতেছো। তরল পদার্থের সারফেসটা হচ্ছে, তরল পদার্থের গিয়াগুলো স্ট্রেচড অবস্থায় দেখতেছো, দূরে দূরে ছড়াই ছিটাই প্রসারিত অবস্থায় দেখতেছো। তো তুমি চিন্তা করো যে যে বেশি প্রসারিত হচ্ছে, তুমি এভাবে জোরে টানতেছো স্প্রিংটা যদি জোরে টানো, কি হবে? জোরে টানছে, জোরে টানছে, তাহলে কি হচ্ছে? বিভব শক্তি তত বাড়তেছে, বিভব শক্তি যত বাড়তেছে তত বেশি নিজের আগের জায়গায় ফিরে আসতে যাচ্ছে। স্টেবল তো না এখন, এভাবে টেনে নিচ্ছে, স্টেবল না এখন, স্টেবিলিটি নাই। কিন্তু যখন বিভব শক্তি বাড়তেছে, তার মানে স্টেবিলিটি কি হচ্ছে? কমে যাচ্ছে, আগের অবস্থায় ফিরে আসতে যাচ্ছে, স্টেবল হতে যাচ্ছে। এই তরল পদার্থগুলা এভাবে ছড়াই ছিটাই থাকার মানে হচ্ছে তারা সেই প্রসারিত শেপে আছে, তারা সেই স্ট্রেচ শেপে আছে। তাহলে তারা কি করতে চাইবে? আগের অবস্থানে ফিরে আসতে চাইবে, ছোট হয়ে যেতে চাইবে, সংকুচিত হয়ে যেতে চাইবে, কাছাকাছি আসতে চাইবে। এই কাছাকাছি আসতে যাচ্ছে কেন? কারণ এটার মধ্যে বিভব শক্তি বেশি। ওই বুঝে নিও, প্রসারিত, প্রসারিত হয়ে আছে, আগের অবস্থানে ফিরে আসতে যাচ্ছে। তার মানে কি? ওই স্প্রিং এর মতোই,
বিভব শক্তি বেশি। বিভব শক্তি বেশি মানে কি, সে কম স্টেবল। কম স্টেবল, তো কম স্টেবল, তাহলে স্টেবল হতে যাচ্ছে, স্টেবল হওয়ার জন্য কি করতেছে, এখন ছোট হয়ে যাচ্ছে। আর এই ছোট হওয়ার এই প্রবণতাটাকেই আমরা বলছিলাম কি সারফেস টেনশন। এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটাও দিছিলাম, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা থেকে আমরা শিখছিলাম। এটা তো সুতার কথাবার্তাগুলো বলছে, আর ওগুলো একটু আগের ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবো, আমি এটা একটু বলে দিছি। তো এখন এখানে এটা বুঝলাম। তো ভাইয়া ওই সূত্রটা যেটা দিছিলেন তা নিয়ে কি কোনো ম্যাথ দিবেন না? সূত্রটা কি ছিল? টি ইজ ইকুয়ালস এফ বাই এল, বা এফ সমান টি এল, যেটা ছিল এফ সমান টি এল। তো এই রিলেটেড কোনো ম্যাথ দিবেন না ভাইয়া? তো এই রিলেটেড ম্যাথ একটা দিতেছি, দাঁড়াও। কোয়েশ্চেনটা কি বলছে একটু খেয়াল করি। বলছে একটি বিকার এর ব্যাসার্ধ 15 সেন্টিমিটার এবং পানিপূর্ণ, পানিপূর্ণ অবশ্যই, বিকার দিবে তো পানি দিবে না, কথা আছে এটা। তো পানিপূর্ণ, পানির পৃষ্ঠটান 0.075 নিউটন পার মিটার, একটি কল্পিত ব্যাস বরাবর পৃষ্ঠটানের ফলে ক্রিয়ারত বল কত হবে? কোয়েশ্চেন কি বোঝায় আসতেছে নাকি বুঝতেছি না? একটু যদি খেয়াল করি, একটা বিকারের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, বুঝতেছি বিকার মানে একটা বিকার যেটাতে আমরা পানি নিতেছি। পানিপূর্ণ, পানির পৃষ্ঠটান, পৃষ্ঠটান টি এর মান দেওয়া আছে, পৃষ্ঠটান টি এর মান যদি দেওয়া থাকে, পৃষ্ঠটান টি দেওয়া আছে, কল্পিত ব্যাস বরাবর, কল্পিত ওখানে আমাদের একটু কল্পনা করে নেব ব্যাস, ওই ব্যাস বরাবর পৃষ্ঠটানের ফলে ক্রিয়ারত বল, দুই পাশ থেকে যে স্ট্রেচ করতেছে ওই ইমেজিনারি লাইনটাকে, ইমেজিনারি লাইনটাকে, ইমেজিনারি লাইনটাকে যে স্ট্রেচ করতেছে, ওই স্ট্রেচ করার জন্য যে ফোর্সটা কাজ করতেছে, ওই ফোর্সের মান কত, ওই ফোর্সের মান বের করতে হবে। ভাইয়া কিছু বুঝি নেই, কোশ্চেনই বুঝি নেই। আচ্ছা দেখুন, এরকম একটা বিকার আছে, এই বিকারটার ব্যাসার্ধ হচ্ছে কত সেন্টিমিটার? ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার। ব্যাসার্ধ যদি 15 সেন্টিমিটার হয়, পানিপূর্ণ বিকার, বিকার তো অবশ্যই পানিপূর্ণ, পানিতে ফিল আপ। পৃষ্ঠটান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে 0.075 নিউটন পার মিটার। তাহলে ভাইয়া এই পরের লাইনটার মানেটা কি? একটি কল্পিত ব্যাস বরাবর পৃষ্ঠটানের ফলে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমরা যখন এই যে কথাবার্তাগুলো বলতেছিলাম, এরকম একটি ইমেজিনারি লাইন কল্পনা করে নিয়েছিলাম, যেটার দুই পাশে দুটো ফোর্স কাজ করতেছি, এরকম। এই ম্যাথের মধ্যে সেই ইমেজিনারি লাইনটা আমাদের বিকারের যে কোনো একটা ব্যাস চিন্তা করতে বলছে। তাহলে আমরা বিকারের যে কোনো একটা ব্যাস এটাকে চিন্তা করতে পারি। পুরোটাকে যদি আমরা ইমেজিনারি লাইন চিন্তা করি, ইমেজিনারি লাইন, কল্পিত লাইন চিন্তা করি, তাহলে এই কল্পিত লাইনের উভয় পাশে ফোর্স কাজ করতেছে, উভয় পাশে ফোর্স কাজ করতেছে। তো এরকম ফোর্স যেহেতু দুটো পাশে কাজ করতেছে, যে কোনো একটা ফোর্সের মান বের করতে বলতেছে, অপোজিট ফোর্সের মান সেম হবে। নিট ফোর্স বললে দুইজন দুই পাশে ক্যান্সেল করে দিচ্ছে, ওটার কথাবার্তা বলতেছি না, যে কোনো এক পাশে কত পরিমাণ ফোর্স কাজ করতেছে সেটা বলতেছে। কোশ্চেন বোঝা গেছে? বোঝা না গেলে আবার ভিডিও রিওয়াইন্ড করে দেখে নিব, যেহেতু এটা লাইভ না। তো এটা যদি P is equals 0.075 নিউটন পার মিটার হয়, ব্যাসার্ধ R is equals 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, যেটা ব্যাসার্ধ বিকারের, তবে কল্পিত ব্যাস বরাবর আমরা জানি ফোর্স is equals P into L, আমরা জানি ফোর্স is equals P into L। হ্যাঁ, সব ঠিক আছে তো। 15 সেন্টিমিটার, 0.15 মিটার, তো এই ফোর্সের মান এটা বের করতে বলছে, ইজি পিজি, লেমন স্কুইজি। 0.15, এটা হচ্ছে
0.15 আছে, সরি, এটা ছিল ব্যাসার্ধ 0.15, কিন্তু এখানে আছে কি, এটা লেন্থ। লেন্থ কিসের ছিল, একক দৈর্ঘ্য অনুসারে হিসেবে ছিল। যেহেতু পুরাটা দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্যের, ইমাজিনারি লাইনের একক দৈর্ঘ্য হিসেবে 1 মিটার করে হিসাব করতাম, কিন্তু পুরা ইমাজিনারি বা কল্পিত লাইনটাকে আমরা এল হিসাব করতাম পুরাটার দৈর্ঘ্য। তাহলে এখানে পুরাটার দৈর্ঘ্য কত হবে, ব্যাসার্ধ দ্বিগুণ, মানে ব্যাস। তো 0.15 যদি ব্যাসার্ধ হয়, এটার দ্বিগুণ হচ্ছে ব্যাস, যেটা হচ্ছে আমাদের ইমাজিনারি লাইন, কল্পিত লাইন। চিন্তা করতে বলতেছে আমাদেরকে। আমার কি ভিডিও হইতেছে নাকি হইতেছে না, হইতেছে। তো 0.15 ইন্টু 2 গুণন 0.075 নিউটন, নিউটন। নিউটন হইল। তারপর এটা গুণ করলে যা আসে তাই হচ্ছে আনসার। এটার আনসার হচ্ছে 0.0225, 0.0225 নিউটন। বুঝা গেছে? समझ में आया? হ্যাঁ, ক্লাস মুছে দিই। এবার কেন হচ্ছে আবার বলে দিই। এটা ছিল কল্পিত লাইন, কল্পিত লাইনের দৈর্ঘ্যটাই ছিল t is equals f is equals t into l। l মানে কি ছিল, এখন l মানে এখন হচ্ছে ব্যাস, ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাই আমরা 2 দ্বিগুণ করছি, ভুলে যাইও না 2 দ্বিগুণ করার কথা। নেক্সট কোশ্চেনটা আমাদের হচ্ছে, নেক্সট কোশ্চেনটা এই কোশ্চেনটা একটু দেখি। এই কোশ্চেনটা হচ্ছে লিকুইড ফিল্মের কোশ্চেন। ওই বলছিলাম লিকুইড ফিল্মে 2টা লেয়ার থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। কিন্তু একটা লিকুইড ফিল্ম এভাবে মনে করো এরকম কিছু একটা আছে, এটাকে সাবানের গিয়াতে ঢুকে বের করছো, দেখতে এরকম হয়েছে। এটার মধ্যে একটা স্লাইডার ছিল, স্লাইডার আগের ক্লাসে যে স্লাইডারটা দেখাইছিলাম, ওই স্লাইডারটা ছিল যেটা মুভেবল, উপরে নিচে হতে পারে। ওইটার মধ্যে একটা ভর ঝুলাই দিলাম, একটা ওজনওয়ালা ভর ঝুলাই দিলাম, যেটা নিচে দিয়ে টান দিতেছে। আর এই অবস্থায় এটা ভারসাম্য রক্ষা করতেছে শুধুমাত্র এটার ওই সেই সারফেস টেনশনের কারণে এটা ভারসাম্য রক্ষা করতেছে, ঝুলে থাকতে পারতেছে। তো কোশ্চেন হচ্ছে কি এই এমন সারফেস টেনশন যেটা এত পাওয়ারফুল, সাবানের বুদবুদ কতগুলা বলে এই ওজনওয়ালা জিনিস একটা ধরে রাখতেছে, এগুলোকে কথা না বার্তা। তাহলে স্লাইডারের লেন্থ দেওয়া আছে, এখানে যে স্লাইডারটা আছে যেটা ওটা উঁচা নিচা হয়, এই উপরের এটা হচ্ছে যে লেয়ারটা কি পানির বাবল বা পানির যে সোপের গিয়াগুলো, ওটা সাবানের গিয়াটা, লেয়ারটা সাবানের ফিল্ম বলা যায়। তো এখানের মধ্যে একটা এত নিউটনের ওজনওয়ালা একটা জিনিস ঝোলাই দেওয়া আছে, আর স্লাইডারের দৈর্ঘ্য দেওয়া আছে। বলছে সারফেস টেনশন কত, বলো কি এমন মহৎ মহৎ গ্যাস আছে যেটার দৈর্ঘ্য হইতেছে এটা, এটা হইতেছে এটা, তাহলে এটা ঝোলাই রাখতে পারতেছে, বলো এবার। হ্যাঁ দেখি, বলা যায় সারফেস টেনশন আমরা জানি ফোর্স ইজ ইকুয়ালস টি ইনটু কি হবে 2l। ফিল্ম বললে ফিল্ম 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 বললে ফিল্ম বললে 2 লেয়ার, ফিল্ম বললে 2 লেয়ার, 2 লেয়ার হইলে 2 ইনটু l, মাথায় আছে অবশ্যই। তাহলে টি এর মান বের করতে বলছে, ডিভাইডেড বাই কি হবে 2 ইনটু l ইজ ইকুয়ালস টি। তো টি ইজ ইকুয়ালস কি হবে, ফোর্স। ফোর্স এখন কোনটা, নিচের দিকে টান যেটা দিতেছে সেটা, অবশ্যই সেটা। 1.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 1.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ওজনই এক প্রকার ফোর্স, এক প্রকার আকর্ষণ বল। 2 ইনটু l, 2 ইনটু কি l 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার। বসাই দাও, যা আসবে তাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি কোশ্চেনটার আনসার বোঝা গেছে। এবার চলে যাই নতুন আরেকটা টপিকে। 2টা কোশ্চেন করলাম, এবার নতুন একটা টপিকে চলে যাই।
এটা বোঝা গেছে কেমন হয়েছে? চল পরেরটাতে চলে যাই। এবার আমরা দেখবো যে একটা মশা কিভাবে পানির উপর বসে থাকে, একটা সুই কিভাবে পানির উপর ভেসে থাকে। একটা মশা পানির উপর ইং করে বসে গেছে গা, বসে গেছে গা, টুপ করে বসে গেছে গা। আমরা চিন্তা করতেছি কিরে মশা এটা ডুবতেছে না কেন, সুই পানিতে ভাসতেছে কেন? তাহলে একটু দেখার চেষ্টা করবো। তো মনে করো এরকম একটা সেম আগের মতো বিকার, ওই বিকারের মধ্যে বিকারের তলাতে একটু চেপটা দেখি। বিকার, এই বিকারে পানি আছে, এখানে সারফেস আছে, এটা সারফেস, সারফেসের মধ্যে একটু সুই ডুবাই দেওয়া যায়, সুইতে বোঝাও যাচ্ছে। তো এটা যদি এভাবে দেখাই, এখানে মনে করো পানি আছে, একটা সুই এভাবে পড়ে গেছে আর সেটা ভাসতেছে সারফেসে, লিকুইডের সারফেসে ভাসতেছে। তো ভাই এখান থেকে আমরা কি উদ্ধার করতে পারছি, দেখি আমরা কি উদ্ধার করতে পারছি। এটা ছিল সেই সুই নিডল, এখানে ভেসে আছে। কোশ্চেন হচ্ছে কিভাবে ভেসে আছে, কি এমন কারণ যেটার কারণে সুই ভেসে আছে? আমাকে সবকিছু ঠিক মতো চলতেছে। তো এই যে সুইটা ডুবে আছে, এখানে যদি আমরা একটু দেখি, সুই যেটা ডুবে আছে এটা যদি আমরা একটু জুম করে দেখি, জুম 30x জুম, জুম করে যদি দেখি 30% বেশি জুম করলাম। মোবাইলে যেমন এভাবে জুম করি না, জুম করে এই পার্টটা দেখার চেষ্টা করতেছি, শুধু ফ্রন্টাল পার্টটা দেখার চেষ্টা করতেছি। এটা দেখতে কি হবে মনে করি সুতার ওই যে নিডল বা সুইয়ের আগার পার্টটা একটু গোলাকার আকৃতির হয়, ওইটা একটু দেখি, ধরে নাও এটা গোলাকৃতির হয়। ওইটা যখন পানিতে থাকবে, এটা মনে করি সে সুইয়ের মাথাটা পানিতে যখন থাকবে, এটা পানির একটা অংশ একটু কার্ভ হয়ে যাবে, একটু দেবে যাবে, এটার কারণে একটু দেবে যাচ্ছে, একটু হালকা দেবে যাচ্ছে, এই হালকা তো নিচেও দাববে না, দেবে যাচ্ছে, হালকা দেবে যাচ্ছে পানির কারণে। তো তোমার কাছে কোশ্চেন যে পানির কারণে যদি এটা নিচের দিকে দেবে জায়গা, তাহলে পানির বিহেভিয়ার কেমন হবে? পানির মধ্যে সারফেস টেনশন নামে একটা জিনিসপত্র আছে, একটা সুতা ক্রিমে আছে সারফেস টেনশন নামে। তো ওই সারফেস টেনশন রেকর্ড হচ্ছে, ওই সারফেস টেনশন হচ্ছে যে পানির একটা ইলাস্টিক বিহেভিয়ার। পানির ইলাস্টিক বিহেভিয়ারের মধ্যে বাধা দিতেছে কি, এই দেখো এটা একটু দাবাই দিতেছে, তার মানে তার অবস্থার পাল্টাই দিতেছে, তার আগের অবস্থাকে বিঘ্নিত করতেছে। তার এই কারণে দেখা যাচ্ছে যে তোমার এটার মধ্যে আবার পটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে, কারণ ওইটা সে যে স্ট্রেচ ছিল, সংকুচিত হয়ে যেতে চাইতেছিল, ইলাস্টিক বিহেভিয়ার ছিল তার। এখানের মধ্যে দেখো তার অবস্থার পরিবর্তন করতেছে, কোনো কিছুর অবস্থান পরিবর্তন করলে কি হয়, তার মধ্যে পটেনশিয়াল এনার্জি চলে আসে, বিভব শক্তি চলে আসে, অবস্থার পরিবর্তন হতেছে, বিভব শক্তি চলে আসতেছে। এটা কি হচ্ছে, ইলাস্টিক বিহেভিয়ার দেখাচ্ছে, আগের জায়গায় ফিরে আসতে যাচ্ছে, সমান্তরাল হয়ে যেতে যাচ্ছে। তাহলে এটা করবে কি, সারফেস টেনশন দেখাবে। এটা যদি আমরা একটু সুন্দর করে রাখি, দেখতে একটু ছোট হয়েছে, এটা সুতাটা, সরি সুইটা, আর এটার কারণে এইভাবে দেবে গেছে। একটু দেবে গেছে, সে চাইবে কি আগের অবস্থায় ফিরে আসতে। কেন আগের অবস্থায় ফিরে আসতে যাচ্ছে? ইলাস্টিক বিহেভিয়ার, ইলাস্টিক বিহেভিয়ারের কারণে তার মধ্যে সারফেস টেনশনের ধর্মটা দেখা যাবে। তো সারফেস টেনশনের ধর্মের মধ্যে কি দেখছিলাম, ওই যে মনে করে দেখো একটা ইমাজিনারি কল্পিত লাইন টানছিলাম, তার দুই পাশে দুইটা ফোর্স কাজ করতেছিল, বুঝছি। তাহলে সেম ফোর্স দিয়ে সে, এটা কি হয়ে যেতে যাচ্ছিল, ফোর্স দিয়ে সে ছোট হয়ে যেতে যাচ্ছিল, সংকুচিত। এটার মধ্যেও সেম কাজটি হতে পারে। এটাই যদি এই সুইটা ওদিকে পেছনের দিকে লম্বা লম্বিভাবে গিয়ে করা, মনে করি সুইটা হচ্ছে, তো সুইয়ের উপর যদি আমরা সুইটাকে ইমেজিনারি লাইন চিন্তা করি, এবার দেখো তো সুইটাকে যদি ইমেজিনারি লাইনটা চিন্তা করি, সুই মনে করি এভাবে আছে,
শুরুটা যদি ইমাজিনারি লাইনটা হয় তাহলে ফোর্স কাজ করতেছে দুই পাশে দুইটা সেম। যদি এটাকে ইমাজিনারি লাইন এভাবে শুরুটা আছে, ইমাজিনারি লাইন চিন্তা করে এটাকে। তো এটা যদি একটু কার্ভ হয়ে থাকে, এটা যদি একটু কার্ভ হয়ে থাকে, সারফেসটা এখন কার্ভ, তাহলে এখন এই ইমাজিনারি লাইনের সাথে আমি বলছিলাম পারপেন্ডিকুলারি যে ফোর্সটা কাজ করে, লম্বভাবে যে ফোর্সটা কাজ করে, তো এখানের মধ্যে যদি এটা সেই ইমাজিনারি লাইন হয় আর এটা যদি এভাবে গুলিও হয়ে থাকে, তাহলে তোমার কি মনে হয় এটা কোন দিকে করতে হচ্ছে? উপরের দিকে। তো সে তার ফোর্স গুলো কোন দিকে হবে? এটার সাথে ইমাজিনারি লাইনের সাথে পারপেন্ডিকুলারি এভাবে হবে একটা, আরেকটা হবে কি এভাবে। কারণ দেখো সারফেসটাই তো এখন কার্ভ, সারফেসটাই এখন কার্ভ রাখতে, এটা দেখতে ভালো লাগতেছে না, কার্ভটা ভালো সুন্দর হয়নি। তো কার্ভটা কেমন হবে? এরকম। তার মানে দুইটা ফোর্স এভাবে কিভাবে কাজ করতেছে দেখতেছি, একদম একদম সুন্দর হয়েছে বলা যাবে না এটাকে। তো দুইটা ফোর্স কাজ করতেছে কারণ সারফেসটা এখন কার্ভ, ইমাজিনারি লাইন যদি এটা হয় পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে কাজ করতেছে। তো এটা যদি এভাবে কাজ করে, এটা যদি এভাবে কাজ করে, এইটার আনুভূমিক তল মনে করে এটা, আনুভূমিক তল মনে করে এটা। যদি আমরা নিচের পানির ফোঁটাগুলো মুছে দিই, নিচের পানির ফোঁটাগুলো যদি আমরা একটু মুছে দিই, তাহলে এখানে আনুভূমিক লাইন কোনটা? মনে করি এটা হচ্ছে একটা আনুভূমিক লাইন। দেখি তো এটা যে আনুভূমিক লাইন, এটা যে আনুভূমিক লাইন, আনুভূমিক লাইনের সাথে ফোর্স একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা বলে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা বলে। এটাকে স্পর্শকোণ বলে, স্পর্শকোণ, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট কি বলে? স্পর্শকোণ বলে। স্পর্শকোণ বলে, অ্যাঙ্গেল অফ কন্টাক্টও বলা যায় ইংলিশে, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, কন্টাক্ট। তো স্পর্শকোণ বাংলায় স্পর্শকোণ। তো স্পর্শকোণ যদি হয়, এটা যদি আনুভূমিক তল হয়, একটু যদি দেখি থিটা বড় কাজ করতেছে এদিকে, তাহলে থিটার সাথে যদি এটা এই ফোর্সকে যদি দুইটা অংশে ভাগ করে দিই এইভাবে, তাহলে এই আনুভূমিক তলরা যেদিকে থিটা আছে সেদিকে এফ কস থিটা কাজ করবে অবশ্যই। তার মানে এদিকেও এফ কস থিটা কাজ করবে অবশ্যই। এফ তাহলে উপরের দিক কাজ করবে এফ সাইন থিটা, এটার এফ সাইন থিটা, আবার এটার একটা এফ সাইন থিটা আছে সেটাও সেম ভাবে কাজ করবে, এফ সাইন থিটা প্লাস এফ সাইন থিটা মানে 2f সাইন থিটা কাজ করবে, 2f সাইন থিটা। এবার চিন্তা করো 2f সাইন থিটা উপরের দিকে কাজ করতে হবে, এই f cos থিটা f cos থিটা একটা একটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এই সুতার যে ওজনটা ছিল, নিচের দিকে যে টানটা ছিল w, তাকে ক্যান্সেল করতেছে কে? 2f sin থিটা। তার মানে 2f sin থিটা vanishes w, so we can say that 2f sin theta is equals w, so we can say that the needle is now কি is now ভাসে আছে। ভাই অর্ধেক বাংলা বলেন অর্ধেক ইংলিশ বলেন, বুঝে গেছে? যদি বোঝা না যায় আরেকটু করে বলে দিই হালকা করে যে এটা কেমন হইতেছে। 12 sin theta তো বোঝা গেছে, কিন্তু ভাইয়া ওই এখানে ফোর্সের অংশটা একটু আমি বুঝতেছি না, একটু বোঝাই দেন। যদি নিডলের একটা পার্ট এভাবে ডুবে আছে মনে করি, এই যে সারফেসটা একটু বাঁকে যাচ্ছে না, আগের জায়গায় যদি ফিরে আসতেছে, সে কোন দিকে ফোর্স দিবে? সহজ বাংলা এদিকে ফোর্স দিবে, আগের জায়গায় ফিরে আসতে হচ্ছে এদিকে ফোর্স দিবে, সারফেস বরাবর তো ফোর্স দিবে। এখন সারফেসটা যদি কার্ভ হয় তাহলে ফোর্সটা কার্ভ হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, স্পর্শকোণ সেটা হবে। তো এই যদি কার্ভ হয়, এটা যদি একটা আনুভূমিক লাইন টানো, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, স্পর্শকোণ। এটা ওই স্পর্শকোণের কথাবার্তা সামনের ক্লাসে আরো করব। তো আমরা পড়ছি কি 2f sin theta is equals w, 2f cos theta গুলো ভ্যানিশ হয়ে গেছে। একটু আমাকে বলো এখানে ফোর্সের মানটা কত হবে? আমরা তো ফোর্স করতেছি, ফোর্সের মানটা কত হবে? তাহলে আমরা অ্যানসার পেয়ে যাচ্ছি। আমরা জানি ফোর্স মানে কি 3 12। এখন একটু চিন্তা করো,
ইমাজিনারি যে লাইনটা চিন্তা করছিলাম সেটা এবার কি ছিল, ওই শুটা ছিল, ওই শুটা ছিল আমাদের শুইটা, শুয়ের মতো লাগতেছে না, তবে এটা শুনতে পাচ্ছি। তা আমরা এই কাজটা করছি শুধুমাত্র শুয়ের প্রথম ফ্রন্ট অংশটা নিয়ে। এই ছোট ফ্রন্ট অংশটাকে যদি আমরা ডিএল, ছোট ডিএল দৈর্ঘ্য চিন্তা করি, তাহলে এই অংশে ফোর্স কি হবে, F is equals সারফেস টেনশন ইনটু ডিএল। তাহলে F এর মানটা কি হচ্ছে ডিএফ, অবশ্যই ডিএফ ইজ ইকুয়ালস টি ইনটু ডিএল। তাহলে পুরো দৈর্ঘ্যটা যদি আমরা বের করতে চাই, তাহলে উভয় পাশে কি করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে অবশ্যই। যদি না বোঝো তাহলে কি আর করার, ইন্টিগ্রেশনের ক্লাস নেওয়া লাগবে। যা হবে হোক, ছোট ফোর্স ইন্টিগ্রেশন করছি, ধুম বুম বড় ফোর্স, টিডিএল ছোট অংশ ছোট দৈর্ঘ্য ইন্টিগ্রেশন করছি, বুম বড়টা পেয়ে গেছি। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি পুরোটা পেয়ে যাবো। তো ডিএফ কে যদি ইন্টিগ্রেশন করে দিই, ফোর্স পাবো, মেইন ফোর্স, মোট ফোর্স। টি হচ্ছে কনস্ট্যান্ট, কারণ টি এর মান দেওয়া থাকতে পারে কোশ্চেনের মধ্যে, বা তুমি তো জানবা লিকুইডের টি, সারফেস টেনশন, টি বাইরে হয়ে চলে আসবে। ছোট হাতের ডিএল কে যদি ইন্টিগ্রেশন করে দিই, আমি ভাঙিয়ে লিখি, তাহলে টি ইন্টু ডিএল, ছোট ডিএলটা ইন্টিগ্রেশন হয় বড় এল এ পরিণত হবে। তো এফ ইজ ইকুয়ালস কি হয়ে যাচ্ছে, টি ইন্টু এল, এবার লিখে দাও 2 ইন্টু এল সাইন থিটা ইজ ইকুয়ালস কি ডব্লিউ। দেখো বোঝা গেছে কিনা। বোঝা গেছে? তো 10 to L sin theta is equals W। ভাই এগুলো তো আমাদের বইয়ে নাই, না থাক সমস্যা নেই, আমরা একটু বেশি জানবো। আচ্ছা বুঝা গেছে। তাহলে আমরা চাইলে আজকে করে দিতে পারতাম, সুই তো আমরা ভেসে থাকারটা চিন্তা করলাম এতক্ষণ। সুই যদি ডুবানো অবস্থায় থাকে, সুই মনে করে নিচের দিকে ডুবাই দিলাম, এবার নিচের থেকে টাইনে তুলবো, ওইটার জন্য কিন্তু করা যায়। এগুলো হচ্ছে তোমার জ্ঞানটাকে বাড়ানোর জন্য, তোমার ফিজিক্সের এগুলো কেমন হচ্ছে এগুলো গভীরভাবে জানার জন্য সারফেস টেনশন এগুলো বলা। এগুলো যে পরীক্ষায় আসবে সেরকম না, কিন্তু এগুলো কিন্তু তোমার পড়ার ইচ্ছেটাকে বাড়ার জন্য বলা। তো আশা করি ওই বাকি অংশটা আমি নেক্সট ক্লাসে বলে আরও বিভিন্ন টপিকে চলে যাব। তো আজকের ক্লাস এটা বিশেষ করে